আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আজকে আমি তোমাদের দ্বিতীয় দিনের মতো ভিডিও করতে চাচ্ছি। যে বিষয়টা আজকে কথা বলবো সেটা কালকের যে প্রথম পর্ব ছিল, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আমি আজকে করছি না। আমি অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে বিএড এবং এমএড যারা করছো এবং বিএড অনার্সে যারা পড়ছো, দেখবে তোমাদের অ্যাডভান্স আইসিটি শিক্ষণ বইয়ে মূল্যায়ন এবং পরিমাপের একটা চ্যাপ্টার আছে। এই মূল্যায়ন পরিমাপের বিষয়টা, এটা আমরা বিএডের সেকেন্ড সেমিস্টার যারা তোমরা বিভিন্ন সাবজেক্টে অপশনাল সাবজেক্টের তোমরা পাবে, শারীরিক শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন সাবজেক্টে তোমরা এই মূল্যায়ন এবং পরিমাপের যে সাবজেক্টটা টপিক্সটা সেটা কিন্তু তোমরা পড়ে থাকো। তা আজকে আমি তোমাদের শুরু করছি। আমি একটু ক্লাস রুমের এনভায়রনমেন্ট নেওয়ার চেষ্টা করলাম, যে আমি যেভাবে ক্লাসে ডেলিভারি দিই ঠিক সেইভাবে দেওয়ার চেষ্টা করছি। জানি না মানে কতটুকু আমি সাকসেস হতে পারবো। তো তোমরা পাশে থাকলে ইনশাল্লাহ আমি স্মুথলি আগে যেতে পারবো। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা ক্লাসটাকে দেখি। আমরা পরিচয় জানো যে আমি জয়নব খাতুন, সহকারী অধ্যাপক, 22তম বিসিএস-এর মাধ্যমে মনোবিজ্ঞানে টিচার, রাজশাহী সরকারি টিটি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী। আজকে দেখো তোমাদের সাথে যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে যে আমরা এখানে দুটা পিকচার দেখতে পাচ্ছি। তোমরা হয়তো খেয়াল করছো যে এই পিকচারে আমাদের আসলে কি বিষয়ের কথা হতে পারে। তোমরা একটু খেয়াল করো যে এখানে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেওয়া আছে, 5টা গ্রুপের একটা ডাটা স্কোর দেওয়া আছে। বিভিন্ন বুঝতে পারছো, সায়েন্টিফিক, জার্নাল রাইটিং, ওরাল প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন, মিনিমাম স্কোর, এটা আসলে কিসের মূল্যায়ন করা হয়। এই পাশে আরেকটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কম্পিউটার দক্ষতা বিষয়ে কিছু স্কিল দেওয়া আছে, যে যারা আইসিটি সম্পর্কে কতটুকু জানো এটার বিষয়টা দেওয়া আছে। তা আমরা একটু নেক্সট স্লাইডে যাই, যে এখানে পরের স্লাইডে আমরা কি বলতে চাচ্ছি। এখানে দেখো সেই চার্টটা আমরা আবার নিয়ে আসছি, যে এখানে আমাদের মেধার ভিত্তিতে হতে পারে, আমাদের হচ্ছে রানের ভিত্তিতে হতে পারে, বিভিন্ন ক্যাটাগরিতে আমরা কিন্তু কয়েকটা স্কোরে কয়েকটা ইয়েতে এখানে আমরা স্তম্ভ লেখচিত্র দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। এখানে আরেকটা দেখো মূল্যায়ন একটা প্রক্রিয়া দেওয়া আছে, যে আমরা যখন শ্রেণী শিক্ষার্থীদেরকে নিয়ে যখন ক্লাস সেশন পরিচালনা করি, তখন ক্লাসে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজ করায় থাকি শিক্ষক শিক্ষার্থী মিলায়। সেখানে আমরা প্রশ্ন উত্তর থেকে শুরু করে বিভিন্ন ধরনের টেকনিক্স মেথডস অ্যাপ্লাই করে আমরা কিন্তু কাজ করি। এরই ধারাবাহিকতা দেখো, যারা খুব মানে ভালো করেছে, যারা মোটামুটি ভালো করেছে, বিভিন্ন একটা স্ট্যান্ডার্ড লেভেলে 5 মাত্রা লেভেলে একটা স্কোর দেওয়া থাকে। এটাও কিন্তু তাহলে আজকে আমাদের এই যে বিষয়গুলো আমরা দেখালাম, তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে আজকে আসলে আমাদের কথা হচ্ছে, তোমরা মানে আমি যদি রিয়েল ক্লাসে থাকতাম তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতে যে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি, কী নিয়ে আজকে ক্লাস। তাহলে আজকে আমরা ক্লাসটা নিব মূল্যায়ন এবং পরিমাপ। এটা তোমার বিএড দ্বিতীয় সেমিস্টারে যারা শিক্ষার্থী, এবং আমি এখানে লেখা হয় নাই, যারা অনার্সের বিএড কোর্স করতেছো, অনার্সের যারা শিক্ষায় অনার্স পড়তেছো, বিভিন্ন সেই ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে 8ম সেমিস্টার পর্যন্ত তোমাদেরকে তো বিভিন্ন স্টেপে এই মূল্যায়নের শিডিউলটা মেনটেন করা হয়, শিক্ষণ, পরিমাপ এবং মূল্যায়নের ধারণাটা কি। তা আমরা কী কী শিখবো? পরিমাপ ও মূল্যায়নের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, আর মূল্য যাচাইয়ের বিভিন্ন পদ্ধতি ও শিক্ষণ শেখানো মূল্য যাচাইয়ের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তা আমরা দেখো যে আমরা সেকেন্ড একটা স্লাইডে, নেক্সট স্লাইডে যাচ্ছে, যে এখানে আসলে আমরা কীভাবে মূল্যায়ন করি। যখন আমরা কিভাবে মূল্যায়ন করি কথাটা যখন আমরা বলবো, তখন দেখো এখানে কয়েকটা আমি তোমাদের উপাদান নিয়ে আসছি। এই উপাদানের মধ্যে একটা আছে, দেখো তোমাদের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমি কোন সোর্স থেকে
মানে আমি আমার শিক্ষার্থীদের সাথে ইন্টারাকশন করব, শিক্ষার্থীদের সাথে আমি আমার সেশনটা পরিচালনা করব, কিভাবে আমি মূল্যায়ন প্রক্রিয়া করব, এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো। এখানে একটা ওপেন এডুকেশন একটা ই বুকের একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে তোমরা গেলেই আমি লিঙ্কটা দিয়ে দিব পরবর্তীতে এটা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখো যে আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমি যখন ক্লিক করব গুগল ক্লাসরুমে আমি আমারটাতে দেখতে পাবো সরাসরি, কিন্তু তোমরা এই লিঙ্কে ক্লিক করলে এভাবে পাবেন। তবে আমরা কিভাবে করতে পারি তার একটা ফরম্যাট কিন্তু এখানে করে দেওয়া আছে, যে গুগল ক্লাসরুমের সাহায্যেও কিন্তু আমরা মূল্যায়ন করতে পারি। আগাম শিক্ষার্থীকে বলতে পারি, দেখো এখানে আমি একটু তোমাদের স্ক্রিনশট করে লেভেলটা নিয়ে আসছি, যে বিভিন্ন ইউটিউবের লিঙ্ক দেওয়া যেতে পারে, ইউটিউবের ভিডিও সেট করা যেতে পারে, ইমেজ দিতে পারি, কোনো লিঙ্ক দিতে পারি, কোনো ড্রাইভ থেকে নিতে পারি। খুবই একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাধ্যম কিন্তু এই গুগল ক্লাসরুম, ইম্পর্টেন্ট। আচ্ছা, আবার আমরা মূল্যায়ন কীভাবে করি, আমরা বিভিন্ন ধরনের এমসিকিউ তৈরি করি। তোমরা জানো যে আমাদের মূল্যায়নের কিছু ধরন আছে, ধরনটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। মূল্যায়নের কিছু ধরন আছে, কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে একটা আছে নৈর্ব্যক্তিক প্রশ্ন। নৈর্ব্যক্তিকের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তা আমরা এখানে সিম্পল এমসিকিউ নিয়ে আলোচনা করছি, যে এমসিকিউর মাধ্যমে কী করা হয়, যে এখানে আমরা শিক্ষার্থীকে কতটুকু তার শিক্ষণফলটা কতটুকু অর্জন হলো, কতটুকু অর্জিত করতে পারলাম, সেটা কিন্তু আমরা এখানে মূল্যায়ন করতে পারি। তোমাদের এই যে অ্যাডভান্স আইসিটির যে বইটা আছে, এই বইটা দেখবে যে আমাদের প্রথম বা সেকেন্ড ইউনিটে আমাদের টিপ্যাকের কথা বলা আছে। টিপ্যাক মাধ্যম ইউজ করে আমরা কিন্তু শিক্ষার্থীকে শেখাবো। টিপ্যাকটা কি আমি পরে কোনো একটা সেশনে তোমাদের সাথে কথা বলবো। টিপ্যাক হচ্ছে, আমরা যদি সংক্ষেপে বলি, এখানে আমি একটু তোমাদের সাথে ডিসকাস অত করলে মানে আমরা আগাতে পারবো না। আমি শুধু টিটাকে, টি হচ্ছে আমাদের টেকনিক্যাল, যেটাকে বলছি, পিতে হচ্ছে পেডাগজিক্যাল, আর সি হচ্ছে কন্টেন্ট। টি প্যাকেট, টি হচ্ছে টেকনিক্যাল, পি হচ্ছে প্যাডাগজিক্যাল, আর সি হচ্ছে কন্টেন্ট, তার সাথে আছে কে, এই হচ্ছে টিপ্যাক, যেটাকে আমরা কন্টেন্ট বেসড নলেজ বলতে পারি, যেটা সমন্বয় হবে কি, একটা শিক্ষক যখন শ্রেণীতে তার ক্লাস প্রেজেন্ট করবে, তখন কিন্তু টেকনিক্যাল কিছু মেথড ইউজ করতে পারে, টেকনোলজির ব্যবহার নিতে পারে। তারপরে তার পেডাগজিক্যাল বিষয় আসলে শ্রেণীতে আমি কিভাবে লার্নিং করব, কিভাবে শেখাবো, শিক্ষণফলটা কী আছে, তার অর্জনযোগ্য কী স্কিল আমি যাচাই করতে চাচ্ছি, সবগুলো কিন্তু পেডাগজিক্যালের মধ্যে থাকবে। কন্টেন্ট মানে যখন আমি মেথডস, টেকনিক্যাল মেথডস, পেডাগজিক্যাল কনসেপ্ট নিয়ে যখন একটা মানে একটা স্লাইডের সামনে যখন একটা কন্টেন্ট তৈরি করব, এই নলেজটা আমাদের কিন্তু থাকতে হবে। তা আমরা দেখো এখানে হচ্ছে আমি তোমাদের একটা বিষয় আছে, বাংলাদেশ সরকার কিন্তু শিক্ষার জন্য খুবই কিন্তু আন্তরিক, এবং আন্তরিক প্রচেষ্টার ফলশ্রুতিতে কিন্তু আজকে আমি তোমাদের সাথে এই যে ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে এখানে আসছে। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে হট পটেটোর একটা ব্যবহার, ওপেন এডুকেশনাল রিসোর্সের যে একটা সফটওয়্যার আছে, ওইটা কিন্তু আমরা ওই হট পটেটোর মাধ্যমে কিন্তু এই কুইজগুলো করতে পারি। এই কুইজটা কিন্তু আমরা আরোভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা হার্ড কপি দিয়ে, বা শ্রেণীকক্ষে যদি ব্ল্যাকবোর্ড থাকতো, বা ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আমরা জাস্টিফাই করতে পারতাম, পোস্টারের মাধ্যমে উপস্থাপন করতে পারতাম। এছাড়া আমাদের যেটা হচ্ছে ওয়েবসাইট গুগল ক্লাসরুমে, সেখানে হচ্ছে আমরা গুগল ফর্ম ডক, এটার মাধ্যমে কিন্তু আমরা এটা যেতে পারতাম। তাহলে যাই হোক, আমি আজকে তোমাদের সাথে হয়তো কিছুটা ধারণা শেয়ার করতে পারছি, বাস্তবে হয়তো জিনিসগুলো আরও দেখাতে পারলে আরও ভালো হতো। যেহেতু আমি দেখতে পাবো, তোমরা দেখতে পাবে না, যার কারণে আমি লিঙ্কে ক্লিক করলাম না। তা আমি ওই যে এডুকেশন বুক, যে বাওবির ওপেন ইউনিভার্সিটির যে ওয়েবসাইট, সেখানে তোমরা ই বুক নামে একটা লিঙ্ক পাবে। সেখান থেকে কিন্তু আমাদের যে বর্তমান যে ওপেন ইউনিভার্সিটির যে নিউ সিলেবাসের যে নতুন সিলেবাসের যে কারিকুলাম, সেখানে কিন্তু এই যে অ্যাডভান্স আইসিটি শিক্ষার মধ্যে এই মূল্যায়ন বিষয়টা আসছে। ভূগোল পরিবেশ শিক্ষণের মধ্যে কিন্তু মূল্যায়নের কথাটা আসবে।
বাংলাদেশ বিশ্ব পরিচয় যেটা শিক্ষা সেটার মধ্যে আছে, শিখন শেখানো দক্ষতা কৌশলের মধ্যে আছে। আসলে মূল্যায়ন এবং পরিমাপ এই বিষয়টা আসলে মানে পার্ট রিলেটেড, সমস্ত বিষয়ের সাথে কিন্তু এটা লিঙ্ক যায়, সেটা যায়। তা আমি একটু তোমাদের সাথে আমি আমার চেহারা উইথ লিঙ্কটা শেয়ার করব, একটু দেখি এই জায়গায় আমরা আসলে কি বলতে যাচ্ছি। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা যারা বিএড এমএড কোর্স করছো, বিএড শ্রেণীর বিএড অনার্সের যারা শিক্ষার্থী, তাদের এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের কাছে। ইভ্যালুয়েশনটা আসলে আমরা কীভাবে করি? ইভ্যালুয়েশন করার জন্য আমাদের ফার্স্টলি কী করতে হবে? ফার্স্টলি আমাদের একটা প্ল্যানিং করতে হবে, একটা পরিকল্পনা প্ল্যানিং করতে হবে। যেমন কেমন করে প্ল্যানিংটা হয়? প্ল্যানিংটা তোমরা জানো, পরিকল্পনা আসলে কি? আমি যেমন তোমাদের সাথে যে আজকে কথা বলছি, কালকে একটা মানে ক্লাস নিয়ে এসেছি, সেখানে কিন্তু উইদাউট কোনো প্রিপারেশন ছাড়ে আমি জাস্ট টেস্টমূলক একটা মানে সেশন পরিচালনা করেছিলাম যে আসলে এইটার মাধ্যমে আমি করতে পারবো কিনা। আজকে আবার দেখো, আমি মনে করলাম যে আমার ক্লাসরুম এনভায়রনমেন্টটা যেন আমার শিক্ষার্থীরা পায়, মানে আমাকে যেভাবে তারা দেখে অভ্যস্ত সেভাবে যেন আমি তাদের সামনে আসি, এই জন্য আমাকে জাস্ট একটু প্রিপারেশান নিতে হয়েছে। তাহলে পরিকল্পনা ছাড়া কিন্তু কোনো কাজ সাকসেসভাবে করা যায় না। ডিজাইনিং প্রসেস আমরা এটা একটু বাড়ায় নিতে পারি, তাহলে তোমাদের দেখতে হয়তো সুবিধা হবে। দেখতে পাচ্ছ হয়তো যে এখানে আমাদের কি আছে, ডিজাইনিং অ্যান্ড ইভ্যালুয়েশন প্রসেস। ডিজাইনিং করতে হবে, নকশা তৈরি করতে হবে, মানে তোমার মূল্যায়নের প্রক্রিয়ার ক্ষেত্রে আমাকে একটা পরিকল্পনা, দেন হচ্ছে ডিজাইন নকশা তৈরি করতে হবে, দেন আছে কালেক্টিং ইনফরমেশান। সাধারণত আমরা কিন্তু অনেকভাবে ইনফরমেশান নিতে পারি। আমি বই, জার্নাল, ম্যাগাজিন, আমার ওয়েবসাইট, গুগল তো একটা বিশাল প্ল্যাটফর্ম আমাদের ইনফরমেশান কালেক্ট করার জন্য, ইউটিউব, বিভিন্নভাবে কিন্তু আমরা ইনফরমেশান নিতে পারি। এখন যেহেতু প্রযুক্তির যুগ, আমরা কিন্তু অনেকভাবে এটা নিতে পারি। অ্যানালাইসিং ইনফরমেশান, বিশ্লেষণমূলক কিছু ইনফরমেশান কিন্তু আমরা নিতে পারি। সেটা হচ্ছে আমরা যদি উইকিপিডিয়া দিয়ে যাই বা ওয়েবসাইটের কোনো ডকুমেন্টারি বা টেক্সটে পিডিএফে যাই, তাহলে কিন্তু আমরা অ্যানালাইসিস বিভিন্নভাবে এই মূল্যায়নের বিশ্লেষণ ব্যাখ্যাটা আমরা নিতে পারি। টেকিং অ্যাকশান, দেন আমার মানে সিদ্ধান্ত গ্রহণ বা আমি কি করব, আমি কি করতে চাচ্ছি, তার একটা বিষয়টা কিন্তু এখান থেকে আসতে পারে। তা মূল্যায়ন প্রক্রিয়া আসলে কীভাবে মূল্যায়ন প্রক্রিয়াটা আমরা করব, এই প্রক্রিয়াটা কিন্তু একটা স্টেপ আছে। আমরা যদি ফ্লো চার্ট দেখি, এখানে দেখো মূল্যায়ন প্রক্রিয়ার কিছু ফ্লো চার্টের মাধ্যমে কিন্তু আমরা এখানে উপস্থাপন করতে পারি যে প্রথমত হচ্ছে উদ্দেশ্যটাকে, উদ্দেশ্যের মধ্যে কি থাকবে। মূল্যায়ন প্রক্রিয়াকে আমরা প্রথম যে বিষয়টাকে যে স্টেপটা বলছি সেটা হচ্ছে উদ্দেশ্য থাকবে। এই উদ্দেশ্য হচ্ছে শিক্ষার সংজ্ঞায়িত লক্ষ্য, মানে শিক্ষার একটা উদ্দেশ্য কী, শিক্ষার লক্ষ্য কী হবে, শিক্ষাটা কি আসলে কীভাবে নিতে পারছি। তোমরা হয়তো জানো যে আমাদের শিক্ষার যে প্যাটার্ন, শিক্ষার যে স্তর, এটা কিন্তু আমরা বিভিন্নভাবে হতে পারে। সাধারণত 3 ধরনের শিক্ষার স্তর হয়। আমি তোমাদের সাথে ক্লাসেও এইভাবে ব্যাপার নিয়ে কথা বলি। একটা হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা, একটা অনানুষ্ঠানিক শিক্ষা, একটা হচ্ছে উপ আনুষ্ঠানিক শিক্ষা। তো আনুষ্ঠানিক শিক্ষাটা আসলে তোমরা সবাই জানো যেটা অনানুষ্ঠানিক শিক্ষা, যে আমাদের এই শিক্ষার কিন্তু কোনো ধারাবাহিকতা নাই, কোনো স্থান, জায়গা, পাত্র, কাল নাই, আমরা যে কোনোভাবে এটা শিখতে পারি। আর উপ আনুষ্ঠানিক শিক্ষা, যেটা শিক্ষা ব্যবস্থা আরেকটা স্টেপ, যেটাকে আমরা সাব বিভাগ বলতে পারি, যাদের বয়স শেষ হয়ে গেছে স্কুলে যাওয়ার, তাদের একটা সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু আমরা এটা নিয়ে আসি। তো শিক্ষার সংজ্ঞায়িত লক্ষ্যটা থাকতে হবে, শিখন অভিজ্ঞতা, এই আমাদের হচ্ছে আরেকটা স্টেপ হচ্ছে শিখন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার মধ্যে আমাদের কী আছে, শিক্ষণীয় বিষয় থাকবে অভিজ্ঞতার মধ্যে। শিক্ষণের বিষয়বস্তুর মধ্যে কি আছে, পরীক্ষণ, আলোচনা, প্রদর্শন, প্রশ্নোত্তর, এই বিষয়বস্তু, মানে আমি টোটাল প্রেজেন্টটা কীভাবে করব। শিক্ষক শিক্ষার্থী আমার সঙ্গে বা টিচার স্টুডেন্টদের মধ্যে কেমন ইন্টারাকশান হবে, আর এই ক্লাসটা বা এই শ্রেণীর যে পাঠ উপস্থাপন, সেটা কি স্টুডেন্ট সেন্টার লার্নিং হবে না টিচার সেন্টার লার্নিং হবে। বিভিন্ন ধরনের কিন্তু মেথড টেকনিক্স এখানে আছে। আমি কি প্রদর্শন করে করবো, প্রশ্ন উত্তরে যাব, আলোচনায় যাব, না কোনো এক্সামে পরীক্ষণে যাব।
মূল্যায়নের কৌশল কিন্তু অনেকভাবে হতে পারে। আমরা যেটা লিখিতভাবে মূল্যায়ন হতে পারে, মৌখিকভাবে হতে পারে, প্রশ্ন উত্তরের মাধ্যমে হতে পারে, কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে হতে পারে, কোনো ব্যবহারিক কাজ দিয়ে হতে পারে। আমি অবজারভেশন করেও কিন্তু মূল্যায়ন করতে পারি। তোমরা হয়তো জানো যে যখন তোমরা গ্রুপে কাজ করো তখন কিন্তু শিক্ষক কিন্তু তার দায়িত্ব কর্তব্যটা কীভাবে মেনটেন করে, যে অবজারভেশন করে, প্রয়োজনে তাদেরকে পরামর্শ দেয়, গাইডলাইন দেন, দিক নির্দেশনা দেন। এইভাবে কিন্তু পর্যবেক্ষণ করে। গ্রুপে আমরা অনেক সময় দেখি যে গ্রুপ মানে কাজ মানে একটা ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি। আসলে কিন্তু গ্রুপ যদি প্রপারলি যদি ওই শ্রেণী শিক্ষক যদি মনিটরিং করেন তাহলে সেখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো প্রশ্ন আসে না। এখানে কিন্তু দুর্বল সবলদের মধ্যে একটা কিন্তু ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ডেভেলপ হয়, তাদের মধ্যে জড়তা দূর হয়, তাদের মধ্যে ভীতি দূর হয়। বিভিন্নভাবে কিন্তু মূল্যায়ন প্রক্রিয়া আমরা করতে পারি। আচ্ছা, এখানে কিন্তু মূল্য যাচাইয়ের জন্য যে সমস্ত পদ্ধতির কথা বলা হয়েছে, আমি তোমাদেরকে ইউটিউবের একটা লিঙ্ক দিয়েছি। এখানে দেখো, আমি এখানে যদি সরাসরি ভিডিওতে যাই, ভিডিওগুলো কিন্তু ওপেন হবে না, মানে আমি দেখতে পাবো বাট তোমরা দেখতে পাবে না। তো আমি লিঙ্ক দিয়েছি যে এখানে যে বিষয়গুলো কীভাবে আমরা মূল্যায়নটা করি, কীভাবে টেকনিক, কোন মেথডে আমরা মূল্যায়ন করব, তারই কিছু ধারাবাহিকতা, কিছু প্রশ্ন এখানে দেওয়া, স্টেপ দেওয়া আছে। আমরা এখানে হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমরা কিভাবে মূল্যায়নটা আমরা করব। যে এখানে দেখো মূল্যায়নের পদ্ধতি বা কৌশল, পদ্ধতি এবং কৌশলের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে প্রথম আসে হচ্ছে তোমার নৈবেতিক প্রশ্ন। আমি একটু আগে একটা কুইজ দিয়ে, হট পটেটো দিয়ে আমি একটা কুইজ করেছি। সেই কুইজটা আসলে কি, কুইজ মানে কি, মানে একটা উদ্দীপক থাকবে, তার আলোকে 4টা অপশন থাকবে। এই 4টা অপশন থেকে একটা মানে সঠিক উত্তর বেছে নেবে। এটা হচ্ছে সিম্পল এমসিকিউ, যেটাকে তোমরা যারা মানে বিএড এমএডে হয়তো এই ধরনের সৃজনশীল পদ্ধতির কথা বলা নাই, কিন্তু তোমরা যখন সেই 6 to 12 পর্যন্ত ক্লাসে করে আসছে তখন কিন্তু সৃজনশীলের কথা কিন্তু জোর দেওয়া হয়েছে। তারই একটা ধারাবাহিকতা হচ্ছে সিম্পল এমসিকিউ, মানে সাধারণ নৈবেতিক প্রশ্ন। এখানে কিন্তু এই ধরনের প্রশ্ন নিয়ে আমরা মূল্যায়ন করে থাকি। তারপর হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন তো তোমরা জানো যে জ্ঞানের মাত্রা কতটুকু, রুট লেভেলের প্রশ্ন। এটা মুখস্থবিদ্যা, যেটা বইয়ে সরাসরি থাকবে, যে বিষয়টা আমি সরাসরি বইয়ে পাবো। আমি মানে এটা হতে পারে তোমার কোনো নাম, কোনো ডকুমেন্ট, কোনো তারিখ, কোনো হচ্ছে পার্টিকুলার কোনো কোট উক্তি, এটা কিন্তু বইয়ের সরাসরি আমরা মুখস্থ করে এটা নিতে পারি। এছাড়া আরেকটা বিষয় আসতে পারে, জ্ঞানটা আসলে কি। জ্ঞানের মধ্যে কিন্তু অনেক স্টেপ আছে। আমরা যদি ব্লুম টেক্সোনমির ওই থিওরিটা মেনটেন করি, যে কাঠামোবদ্ধ থিওরিটা মেনটেন করে, যে প্রথমে কিন্তু আমাদের জ্ঞানের লেভেলটা আসবে। এই জ্ঞানের মধ্যেও কিন্তু অনেক কিছু জানার আছে, যে আমি আসলে কিছু বুঝতে পারলাম কি না, আমার শিক্ষার্থী কতটুকু বুঝতে পারলো, জ্ঞান অর্জন কতটুকু করলো, তাদের স্তর কতটুকু, এটা কিন্তু আমরা নিতে পারি। তারপর পোস্টার প্রদর্শন, পোস্টার প্রদর্শনের মাধ্যমে কিন্তু আমরা মূল্যায়ন করে থাকি। পোস্টার প্রদর্শনটা কি, এটা কিন্তু আমাদের লেকচার মেথড যেটা বলছি সেটাতে কিন্তু শুধু শিক্ষকই বলে যাবেন আর শিক্ষার্থীরা শুনে যাবেন। যদিও এখন সত্যিকারের অর্থে যে আমি ওই ইন্টারাকশানটা পাচ্ছি না, যে আমি তোমাদের সাথে মানে হাতে কলমে কাজ করে নেওয়ার সুযোগ, উপস্থাপন করার কার কতটুকু অ্যাবিলিটি আছে সেটার সুযোগ পাচ্ছি না। তারপরে আমরা এখানে মূল্যায়নের একটা পোস্টার প্রদর্শন, পোস্টারটা কীভাবে আমার প্রদর্শন হতে হবে, কীভাবে আমি পোস্টারটাকে সৌন্দর্য বাড়াতে পারি। সৌন্দর্য বলতে এরকম না যে পোস্টারকে অসম্ভব সুন্দর হতে হবে। পোস্টার উপস্থাপন মানে কি, পোস্টারটাকে যেন আমি সুন্দর করে 4 দিক দিয়ে বর্ডার দিয়ে বা স্কেল করে, স্কেল যদি নাও থাকে তারপরে আমরা কিন্তু উভয় মানে চারো সাইডে আমরা কিন্তু 2 ইঞ্চি করে ভাঁজ দিয়ে নিতে পারি। আর পোস্টারে যদি আমার থিওরিটিক্যাল লেখা হয় সেখানে কিন্তু 8টা লাইনের, 6 থেকে 8 লাইনের বেশি আমি কিন্তু লিখতে পারবো না। আর যদি সেখানে কোনো চিত্র বা চিত্রের বিষয় আসে, গ্রাফিক্স চিত্রর বিষয় আসে, সেখানে কিন্তু আমরা কোনো নান্দনিক দৃষ্টিতে মানে যেটাকে আমরা কি বলবো, আকর্ষণীয়ভাবে কিন্তু পোস্টারটা উপস্থাপন করতে পারি। এটা কিন্তু মূল্যায়নের একটা গুরুত্বপূর্ণ একটা ক্রাইটেরিয়া। শ্রেণীতে উপস্থাপন, এটাও কিন্তু আমি একটু আগে হয়তো তোমাদেরকে বলছিলাম যে
যে শিক্ষার্থীদের সাথে যখন আমরা কোশ্চিন অ্যান্সার আলোচনা এটা যখন আমরা মানে সেশনটা পরিচালনা করি, প্রশ্ন উত্তর করি, তখন অনেক শিক্ষার্থী ভালো স্টুডেন্ট, কিন্তু তারপরে সে কিন্তু উইলিংভাবে তার প্রেজেন্টটা দিতে পারে না, সে উপস্থাপন করার জন্য তার কিছু জড়তা থাকে। তা শ্রেণী শিক্ষকরা যদি আমরা এই বাই রোটেশনে সবাইকে যখন আমরা উপস্থাপনের যখন সুযোগ দেব, 2 মিনিট বক্তৃতা হতে পারে, 2 মিনিট কিছু নিজের সম্পর্কে কিছু বলা হতে পারে, বা আজকের যে বিষয়টা সেটা নিয়ে কি বিষয় শিখলো তারই যদি জিস্ট সে বলতে পারে, তাহলে সেখানে কিন্তু শিক্ষার্থীদের তাদের যে জড়তা, তাদের যে দুর্বলতা, তাদের যে ল্যাকিং আছে সব কিছু কিন্তু কাটিয়ে আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারে। তারপরে আছে এখানে হচ্ছে ইন্টারভিউ তো বুঝোই সাক্ষাৎকার। এটা সাধারণত আমরা শ্রেণীকক্ষে এটা সম্ভব হয় না। এটা যখন আমরা কোনো মানে কোনো একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হতে পারে, বা কোনো একটা যদি এটাকে আমি কি বলবো এই মুহূর্তে আমার আসলে মনে আসছে না, যে সাক্ষাৎকার হচ্ছে দুইজনের মধ্যে যে সরাসরি যে মানে প্রত্যক্ষ যে কথোপকথন, কোনো সমস্যা, কোনো পরামর্শ, কোনো দিক নির্দেশনার জন্যও কিন্তু হতে পারে। আমার শিক্ষার্থীরা এখন মানে আমি যাদের নিয়ে মানে আলোচনা করছি, যাদের তাদের দেখো তোমার এই লেভেলটা হচ্ছে টিনেজার লেভেলও আছে, আবার তোমার হচ্ছে মানে এটা কি বলবো তারুণ্য বয়সের ছোঁয়া আছে। আবার যারা বিএড এমএড করতে আসে তাদের কিন্তু লেভেলটা একটু কিন্তু উচ্চ, যে বয়সটা যদি আমি ধরি 30 থেকে 40-45 বছরের শিক্ষার্থীরা কিন্তু আমাদের শ্রেণীতে আছে। তাহলে আমাদের ইন্টারভিউটা সাধারণত সাক্ষাৎকারটা আমরা কখন নেব? সাক্ষাৎকার যখন কোনো শ্রেণীতে কোনো শিক্ষার্থীর মাঝে কোনো পার্সোনাল প্রবলেম হতে পারে, বা তার মানে আগ্রহ হারিয়ে ফেলছে পড়াশোনায়, তাই স্কুলে ড্রপ আউট হয়ে যাচ্ছে, এই বিষয় মানে শ্রেণীতে আমরা যখন অনেক শিক্ষার্থীকে দেখি, যখন আমি এই মূল্যায়নটা করবো, আমি শুধু আমার এই লেভেলের শিক্ষার্থীর কথা বলছি না, আমি যখন প্রাইমারি লেভেলের অনেক বাচ্চাদেরকে যখন মা বাবারা স্কুলে পাঠাতে পারছে না, ভয়ে ভীতি তাদের মধ্যে কাজ করছে, শিক্ষক সেই শিক্ষার্থী নিয়ে সারাক্ষণই কমপ্লেনের মধ্যে আছে, এই শিক্ষার্থীদেরকে নিয়ে কিন্তু একটা সাক্ষাৎকার করা যেতে পারে। এটা শিক্ষক এবং ওই শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে কিন্তু একটা প্রত্যক্ষ কথোপকথন হতে পারে। তাহলে এটাও কিন্তু মূল্যায়নের একটা ক্রাইটেরিয়া, বা এটা হয়। এছাড়া এটা তো হতে পারে, এছাড়া মূল্যায়নটা ইন্টারভিউয়ের মূল্যায়ন, এই মূল্যায়নটা আমরা কোনটা বলছি? আমরা অনেক সময় ক্লাস পরীক্ষা শেষে কী করি, ভাইবা, ওরাল প্রেজেন্টেশন, কেউ কতটুকু বইটা সম্পর্কে জানে, বইটাতে কোর্স কয়টা কন্টেন্ট আছে, বিষয়বস্তু কী আছে, এই যে বিষয়গুলো, সাক্ষাৎকার, এই 1 বছরের কোর্সে সে কতটুকু দক্ষতা অর্জন করতে পারলো, বিভিন্নভাবে কিন্তু আমরা পরীক্ষার শেষে কিন্তু একটা মূল্যায়ন নিতে পারি। ইন্টারভিউ প্রকল্প কিন্তু আমরা এখানে সেট করতে পারি, যে বিভিন্নভাবে বিভিন্ন হচ্ছে প্রকল্প নিতে পারি আমরা, হাইপোথিসিস যেটাকে বলি, অনুমান ভিত্তিক, যে আমি যদি আমার শিক্ষার্থীকে যদি এইভাবে ক্লাসটা নিই, টিচিং ম্যাটেরিয়ালস দিয়ে ক্লাসটা নিই আর উইদাউট ম্যাটেরিয়ালস দিয়ে ক্লাসটা নিই, তাহলে আমার এই দুই ক্রাইটেরিয়ার মধ্যে পার্থক্য কেমন হবে? নিশ্চয় যে ম্যাটেরিয়ালস, টিচিং, বিভিন্ন উপকরণ দিয়ে আমি যখন ক্লাস প্রেজেন্ট করব, তখন অবশ্যই শিক্ষার্থীদের তাদের মনে রাখার স্থান কিন্তু দীর্ঘস্থায়ী হবে, এবং তারা আগ্রহ ধরে রাখবে, ক্লাসের প্রতি মনোযোগী হবে, টিচারের প্রতি মনোযোগী হবে। আর উইদাউট ম্যাটেরিয়ালসে যখন ক্লাস নেব, তখন কিন্তু শিক্ষার্থীরা সেখান থেকেই এরকম একটা হাইপোথিসিস আমরা কিন্তু প্রকল্প নিয়ে কাজ করতে পারি। কেস স্টাডিজও আমি আবারও বলবো যে এটা জীবন ইতিহাসমূলক হতে পারে। আমার কোনো পার্সোনাল কোনো সমস্যা থাকলে শিক্ষার্থীরা যখন ডাইভার্ট হয়ে যায় সব কিছু থেকে, শুধু পড়াশোনার ক্ষেত্রে না, দেখা যাচ্ছে যে সব কিছু থেকে শিক্ষার্থীরা আইসোলেট হয়ে যাচ্ছে, এই বাচ্চাদেরকে কিন্তু এই কেস স্টাডিজ খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। সতীর্থ আলোচনা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সতীর্থ আলোচনা, এই আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা কি শিখবে? এই আলোচনা হচ্ছে মানে তোমার যা পিয়ার যে গ্রুপ আছে, যে সবল দুর্বল নিয়েও কিন্তু আমরা এই মানে পিয়ারটা করতে পারি। আবার তোমার পাশে যে বসে আছে তাকে নিয়েও কিন্তু আমরা এই সতীর্থ আলোচনার যোগদান দিতে পারি। বিশেষ করে এটা যখন আমাদের টিচিং প্র্যাকটিস ক্লাসে হয়, এই সতীর্থ আলোচনা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই মূল্যায়নটা। তারপরে আছে রিপোর্ট লিখনও তুমি একটা প্রতিবেদন লিখতে পারো, তুমি একটা হচ্ছে ট্যুর করলে, তুমি একটা স্টাডি ট্যুর করলে, বা কোথাও নিয়ে যাওয়া হলো তোমাকে, বা কোনো একটা
অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে, তার উপর হয়তো তোমার শ্রেণী শিক্ষক বলতে পারে তার উপর কিছু তুমি রিপোর্ট তৈরি করো। তাহলে এইভাবে কিন্তু আমরা শিক্ষার্থীদের সাথে মূল্যায়ন। শিক্ষার্থীরা কি করবে এখন, শিক্ষার্থীর করণীয় কি? আমি তোমাদের এই যে চারটা দেখালাম, এই পাশে মূল্যায়নের যে কৌশল আর শিক্ষার্থীদের করণীয়, এটা কিন্তু তোমরা বাড়িতে করবা, বাড়ির কাজ থাকবে এটা তোমাদের সাথে। যে শিক্ষার্থীরা মৌলিক প্রশ্ন যখন শ্রেণীতে দিবে তখন শিক্ষার্থীরা সেখানে কিভাবে সাবমিট করবে, কিভাবে উপস্থাপন করবে, কিভাবে ইয়ে করবে, রচনামূলক প্রশ্ন ঠিক সেইভাবে কিন্তু আসবে। রচনামূলক প্রশ্ন, পোস্টার প্রদর্শন, কিভাবে পোস্টারটাকে তৈরি করতে হবে, কোন প্রশ্ন নিয়ে পোস্টার। এখানে যদি আমি বলি যে শিখন শেখানোর মূল্য যাচাইয়ের জন্য বিভিন্ন পদ্ধতি, এই পদ্ধতির যে পোস্টার প্রেজেন্টেশন, হয়তো কোনো একটা কোশ্চিন তৈরি করতে দিলাম, সেই কোশ্চিনের অনুকূলে তুমি কিছু চিত্র, কিছু গ্রাফ, কিছু তৈরি করে কিন্তু আনতে পারো। শ্রেণীর উপস্থাপনা, এইভাবে কিন্তু শিক্ষার্থীদের করণীয় কি, আমি একটা দুটা উদাহরণ দিলাম, করণীয় কি এটা কিন্তু যাচাই করতে পারো। এতে যাই হোক, আমি মানে মূল্যায়নটা কীভাবে হয় সেটার ধারাবাহিকতায় নেক্সট যে স্লাইড, এখানে দেখা যাচ্ছে কিছু ছেলেমেয়েরা তারা হচ্ছে পেয়ার গ্রুপ করে জোড়ায় কাজ করছে। দেখতে পাচ্ছ যে এখানে একটা বিষয় আদি আছে যে তারা কীভাবে মানে জোড়ায় শিক্ষক নিশ্চয় তাদের সাথে শেয়ার করেছে যে কি করতে হবে, যেটাকে আমরা বলি সতীর্থ আলোচনা, পেয়ার গ্রুপ। এই আলোচনার মাধ্যমে কিন্তু শিক্ষার্থী তার বিষয়বস্তু বুঝতে পারে এবং স্মুথলি সে শ্রেণীতে উপস্থাপন করতে পারে। তা আমরা হচ্ছে এতে যাই, দেখো একজন শিক্ষক তার বোর্ডে আলোচনার শেষে কিছু কাজ দিচ্ছে, শিক্ষার্থীরা সেই কাজটা দেখছে এবং কারা কারা পারবে পরবর্তীতে দেখো এই কাজের প্রেক্ষিতে তারা হাত উঠছে। তার মানে কি, আমার কিন্তু শ্রেণীতেই কিন্তু আমার মূল্যায়ন হয়ে যাচ্ছে। আমি কি করছি, আমি আমার শিক্ষার্থীর সাথে যে বিষয়গুলো শেয়ার করব সেটা আমি তারা কতটুকু পারলো, আমার শিক্ষণফল কতটুকু যাচাই হলো, আমি আমার বিভিন্নভাবে মূল্যায়ন করতে পারি। এটা হচ্ছে শ্রেণীতে কাজ দিয়ে হতে পারে, শ্রেণীর শিক্ষার্থীর সহযোগিতা হতে পারে, গ্রুপ ভিত্তিক কাজ দিয়ে হতে পারে। তাহলে এই মূল্যায়নটা কিন্তু আমরা মানে করতে পারি। এটা হচ্ছে মূল্যায়ন। আমরা যদিও তোমাদের বিএডের লেসন প্ল্যানে কিন্তু মূল্যায়নটা ওইভাবে কিন্তু পার্টিকুলারই নাই, কাজের মধ্যে মধ্যে কিন্তু মূল্যায়ন করা বলা আছে, আবার টোটাল লাস্টের দিকে মূল্যায়ন করা বলা আছে, সংক্ষিপ্ত যে মূল্যায়ন। আমি মানে শ্রেণী শেষে আমি কতটুকু অর্জন করতে পারলাম তার একটা 3 থেকে 5 মিনিটের মধ্যে একটা যাচাই কুইজ প্রশ্ন দিয়ে। এখানে দেখো আমাদের মূল্যায়ন প্রক্রিয়া কিন্তু আরোভাবে হতে পারে। কীভাবে হতে পারে, আমি ছবি দিয়ে, আমি পিকচার দিয়ে, আমি ভিডিও দিয়ে আমি কিন্তু মূল্যায়ন করতে পারি। এখানে একটা বিষয় আছে, দেখো যে কোনটি ব্যক্তিগত যোগাযোগ। আমরা ইন্টারভিউ একটু আগেই কথা বলছিলাম যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা শ্রেণীতে থাকলে অবশ্যই আমার শিক্ষার্থী, আমার কনফিডেন্স আছে যে আমার শিক্ষার্থীরা মানে ক্লাসে কিন্তু অনেক অ্যালার্ট, বিশেষ করে যারা তোমরা অনার্সের শিক্ষার্থীরা আছো তারা কিন্তু অনেক মনোযোগী এবং তোমাদের নিজেদের প্রতি অনেক যত্নশীল। আচ্ছা, তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু বলতে পারতে যে আসলে কোনটা হবে, কোনটা ব্যক্তিগত যোগাযোগ হবে। তা আমরা একটু দেখি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে সাক্ষাৎকার, এটা রয়ে গেল। আমি অ্যানিমেশন দিয়েছি, অ্যানিমেশন হয়তো সম্ভবত ওখানে দেখা যাবে না, কিন্তু অ্যানিমেশন দিয়ে আমি এটা পরিচালনা করছে। এর পরের যে স্লাইডটা একটু ভালো করে খেয়াল করো, এর পরের স্লাইডে আমরা হচ্ছে এখানে কি করছি, এখানে আমি শিক্ষার্থীকে আমি যেহেতু আমি অ্যাডভান্স আইসিটির কথা বলছি, অ্যাডভান্স আইসিটি নিয়ে আমি তোমাদের সাথে আজকের প্রেজেন্টের মূল্যায়নের একটা বিষয়ের কথা উপস্থাপন করছি। কিন্তু অ্যাডভান্স আইসিটিতে মানে কি, আইসিটি মানে কি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি। এই টেকনোলজি ইউজ করে আমি আমার হচ্ছে অফিস মেথড ইউজ করে, মাইক্রোসফট অফিস ব্যবহার করে আমি কিভাবে এই মূল্যায়নটা আমি করবো। আইসিটির একজন শিক্ষক তার কীভাবে মূল্যায়নটা নিয়ে আসবেন। এখানে হচ্ছে দেখো, রাইট ইউর নেম হিয়ার ইন ওয়ার্ড আর্ট, রাইট ইউর নেম হিয়ার ইন, মানে তুমি তোমার ওয়ার্ড ডকুমেন্টে কীভাবে হচ্ছে নামটা লিখবে। তাহলে নাম লেখার জন্য এখানে হচ্ছে আমি স্লাইডে চলে যাই। এখানে দেখো তোমরা নাম যখন লিখবে, যে কিভাবে আমি ওয়ার্ডের নাম লিখবো, আমরা প্রথমে কি করি, সিলেক্ট করি, তারপরে টেক্সট বক্সে যাই এবং নেম লিখে যাই। মানে আমি আমার হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টের পৃষ্ঠা ওপেন করব, ওপেন করার পর সেখানে আমি মাউস ক্লিক করব এবং এই ক্লিক করে আমি ওখানে হচ্ছে
টেক্সট বক্স নিয়ে করতে পারি বা এমনিও করতে পারি, এবং তারপরে দেন নাম লিখতে হবে। আর ওয়ার্ড আর্টটা কীভাবে করবো? ওয়ার্ড আর্টের জন্য এখানে দেখো সিলেক্ট ফরম্যাট ওয়ার্ড আর্ট, এখানে ক্লিক করলে আমি এখানে দেখো কিছু মূল্যায়ন করেছি যে কীভাবে তোমার আসবে। এখানে দেখো সঙ্গে সঙ্গে চলে আসতেছে, আমি টিকার দিয়ে এটা তোমাদের সাথে প্রেজেন্ট করছি। তাহলে আমরা হচ্ছে ওয়ার্ড আর্ট যদি করি তাহলে ওই লেখাটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর ফরম্যাটে যেতে হবে, তারপরে ওয়ার্ড আর্টে যেতে হবে। এটা তোমার হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেও আছে, তারপরে তোমার ওয়ার্ড ডকুমেন্টও আছে। প্রিন্ট কিভাবে করব? তাহলে প্রিন্ট আমি হয়তো শিক্ষার্থীকে এই সেশনটা নিয়ে এসেছি যে কীভাবে প্রিন্ট করতে হয়, তারা হয়তো সেটা জানে। তাহলে এই প্রিন্টটা মানে কীভাবে ওরা একটা ডকুমেন্ট, একটা টেক্সট প্রিন্ট করবে, তারই কিছু হচ্ছে কিবোর্ডের সাহায্যে কিন্তু তারা করতে পারবে। এটা সিলেক্ট করতে পারবে, মাউসের সাহায্যে করতে পারবে সিলেক্ট ওই টেক্সট, দেন হচ্ছে ফাইলে যাবে, দেন প্রিন্টারে যাবে। প্রিন্টার আছে, প্রিন্টার থেকে প্রিন্টারের সেটিংসে গিয়ে আমরা এটা প্রিন্ট বের করতে পারি। তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে কিন্তু আমরা মূল্যায়ন করতে পারি। এখানে কিন্তু তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া আছে। মেক দিস বোল্ড, কীভাবে বোল্ড করতে হবে, আন্ডারলাইন কীভাবে করতে হবে, অ্যালাইন টু দ্য রাইট সেন্টার, কীভাবে মানে সেন্টারে নিয়ে যাবে, রাইটে যাবে, লেফটে যাবে লেখাটা, মেক দিস ইনটু এ নাম্বার লিস্ট, বুলেট পয়েন্ট যেটাকে আমরা বলি, সে পয়েন্টগুলো দিতে পারবে। কালার দিস টেক্সট, লাল কালার, ইটালিক কালার। তারপরে তোমার ওয়ার্ড আর্টের এটা একটা হোমওয়ার্ক, এটা তোমরা একটু দেখো, আমি একটু ধরে রাখলাম। এই কাজটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে, যারা অ্যাডভান্স আইসিটির ওপেন ইউনিভার্সিটি শিক্ষার্থী আছো, যারা তোমার অনার্সের শিক্ষার্থী আছে, এবং বিএড শ্রেণীতে যারা তোমরা অ্যাডভান্স আইসিটিতে কাজ করছো, তারা কিন্তু এই কাজটা করতে পারো। আচ্ছা, ধন্যবাদ। আমি তোমাদের সাথে কালকে ভিডিওটা বড় হয়ে গেছিলো বিধায় আজকে আমি একটু সংক্ষেপ করার চেষ্টা করলাম। জানি না তোমরা এখান থেকে কতটুকু উপকৃত হলে, যে আমি এই কন্টেন্টটা তৈরি করার মানে সাহায্য নিয়েছি বিভিন্ন ওয়েবসাইট, ইউটিউব, আমার শিক্ষক, তারপরে আমার বই, এই বিষয়গুলো কিন্তু আমি হেল্প নিয়েছি। তো কৃতজ্ঞতা স্বীকার সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সর্বোপরি আমি মহান সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করব যে আজকে যদিও একটা মহামারী সমস্ত বিশ্বে দেখা দিয়েছে, কিন্তু তারপরে আমাদের শিক্ষা ব্যবস্থা যেন থেমে না থাকে। আমাদের বাংলাদেশ সরকার আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করার কথা বলছে। তো আমরা যেভাবে পারি, যেভাবে আমরা মানে নিজেকে অ্যাপ্রোচ করতে পারি, শিক্ষার্থীর সাথে ইন্টারাকশান যেন বাড়ে, এটার জন্য আমার যদি সামান্যতম যদি প্রচেষ্টা সফল হয়ে থাকে, তাহলে সৃষ্টিকর্তার কাছে কিন্তু আমি কৃতজ্ঞ জানাচ্ছি। পাশাপাশি আমি জানাচ্ছি আমার এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আমার কলেজের অধ্যক্ষ মহোদয়। ওনার সাথে আমরা জুম মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যেভাবে পারি ফেসবুকের মাধ্যমে, যদিও লাইভ ক্লাসে ফেসবুকে দেখানো যায়, কিন্তু লাইভ ক্লাসে আরেকটু প্রবলেম হয় যে আসলে ওইভাবে ইনভলভমেন্ট নেই, যে আমরা ব্ল্যাকবোর্ড বা টিচিং ম্যাটেরিয়ালসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে নাই, প্রজেক্টর নাই, বা ভালো মানের ক্যামেরা নাই। যার কারণে আমি যতটুকু পারি আমি আমার এটার মাধ্যমে তোমাদের সাথে ইন্টারাকশান করার চেষ্টা করলাম। নেক্সট ক্লাসে আমি সবার জন্যে মানে এটা স্কুল লেভেল থেকে শুরু করে সবার একটা জানার যে বিষয়, সেই বিষয়ে অ্যাডোলেসেন্স পিরিয়ড বা জুভেনাইল ডেলিকুয়েন্সি, কিশোর অপরাধ, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। এটাও তোমাদের বিএড, এমএড এবং বিএড অনার্স শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এই বিষয়টা আছে। ধন্যবাদ। আবারও বলছি যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো, বেশি বেশি কিছু ঘন ঘন হাত পরিষ্কার করব, যেভাবে হাত পরিষ্কার করার নিয়ম সেভাবে আমরা পরিষ্কার করব, সুস্থ থাকবো, ভালো থাকবো, বাড়িতে থাকবো, এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি এটা মনে করো না যে মেন্টাল দূরত্বটাও বেড়ে গেল। আসলে আমি এই মুহূর্তে যেখানে ভিডিও করছি, যেখানে কথা বলছি, আমি খুবই মিস করছি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দদেরকে। খুবই মানে তাদের যে কী বলবো রিয়ালিটি, তাদের সাথে যে ইন্টারাকশান, এটা সত্যিই মিস করছি। তাদের যে কথা, তাদের সাথে যে আমার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এই বিষয়গুলো খুবই মিস করছি। তারপরে সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।
আমরা নেক্সট সেশনে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। আর তোমরা সুচিন্তিত মতামত এবং পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করবে। ভুল ত্রুটি হতেই পারে, ভুল ত্রুটির জন্য আমি সবার নিকট আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।